দোকানি দাদু হারিকেনটা উঁচু করে ধরে বিকৃত মুখে বিড়বিড় করে চলেছেন। তার কপালে জমে থাকা ঘামের ধারা গাল বেয়ে চিবুকে এসে জমা হচ্ছে। বেঞ্চে বসা লোক দুটো ভয়ে কাঁপতে কাঁপতে দোকানের একেবারে ভেতরের কোণায় গিয়ে জড়সড় হয়ে বসেছে। তাদের একজন ফিসফিস করে বলছে, এসে গেছে, ওরা এসে গেছে, আজ আর আমাদের রক্ষা নেই। সেই মাথাবিহীন অবয়বগুলোর মধ্যে একটি তার লম্বা শীর্ণ হাতটা জানালার ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। তার লক্ষ্য যেন ঠিক আমাদের দিকেই। হাতটা শূন্যে এমনভাবে এদিক ওদিক ঘুরছে যেন কিছু একটা খুঁজছে। ঠিক তখনই দোকানের দরজায় আবার সেই ভয়ঙ্কর আঁচড়ের শব্দ শুরু হলো। এবার আরও তীব্র ও ভয়ঙ্করভাবে শব্দটা হচ্ছে। মনে হচ্ছে যেন একদল ক্ষুধার্ত হায়না তাদের শিকারকে সামনে পেয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। তো বন্ধুরা, কি ঘটেছিল অভিকের সাথে সেই ঘটনাটা সম্পূর্ণ শুনতে হলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন, এবং আশা করি আপনারা অনেক ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে mehidy4050@gmail.com, হুইচ ইজ MAHADE4050@gmail.com। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। অভিক ভাই যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাত প্রায় 10টা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। শীতের রাতগুলো এই এলাকায় এমনিতেই লোকজনের আনাগোনা কমে আসে, তার উপর আজ কুয়াশার ঘনত্বটা একটু বেশি। লাইটের হলদে আলো যেন এই ঘন কুয়াশার দেয়াল ভেদ করতে পারছে না। আমি মানে অভিক আর আমার বন্ধু সৌরভ বাইক নিয়ে ফিরছিলাম গ্রামের পাশ থেকে এক বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খেয়ে। আমার বাইকের হেডলাইটের আলো যতটুকু পথ দেখাচ্ছিল সেটুকুই ছিল আমাদের ভরসা। সড়ক ছেড়ে গ্রামের ভেতরের রাস্তাটা ধরতেই শীতটা যেন আরও জাঁকিয়ে বসল। এই রাস্তাটা আমাদের অনেক পরিচিত, তবে রাতের বেলায় এই রাস্তা খুব একটা যাতায়াত করা হয় না। রাস্তার দুপাশ ঘন জঙ্গল আর বাঁশঝাড় দিয়ে ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা বেশ ছমছমে থাকে, আর আজ তো রীতিমতো ভয় ধরানো পরিবেশ। হেডলাইটের আলোয় মাঝে মাঝে জঙ্গলের ভেতরের দিকে চোখ চলে যাচ্ছিল। শুকনো পাতার উপর দিয়ে বাইকের চাকা চলার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ করেই বাইকটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি হলো রে? সৌরভ পেছন থেকে জিজ্ঞাসা করল। ওর গলায় স্পষ্ট বিরক্তির ছাপ। আমি বাইকটা স্টার্ট দেওয়ার কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। বুঝতে পারছি না, মনে হচ্ছে তেল শেষ। আমি হতাশ হয়ে বললাম, তেল শেষ? তুই না দুপুরে বললি ফুল ট্যাঙ্কি আছে? সৌরভের গলায় এবার বিরক্তির সাথে বিস্ময় যোগ হলো। আরে হ্যাঁ, ছিল তো, কিন্তু এখন তো মিটার জিরো দেখাচ্ছে। কিভাবে কি হলো বুঝতে পারছি না, আমি অসহায়ভাবে বললাম। জায়গাটা একদম নির্জন, আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাট নেই। সবচেয়ে কাছের পেট্রোল পাম্পটাও এখান থেকে অন্তত 5 কিলোমিটার দূরে। সৌরভ বাইক থেকে নেমে চারপাশে একবার তাকিয়ে নিল। এখন কি হবে? এই জঙ্গলের মধ্যে রাতটা কাটাতে হবে নাকি? ওর কণ্ঠে হালকা ভয় টের পেলাম। আরে না, চল, বাইকটা ঠেলে নিয়ে এগোতে থাকি। সামনে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি ওকে সাহস দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমার নিজের ভেতরটাই ভয়ে শুকিয়ে যাচ্ছিল। দুজনে মিলে বাইকটা ঠেলতে শুরু করলাম। ভারী বাইকটা ঠেলে নিয়ে যাওয়া বেশ কষ্টের কাজ। তার উপর এই শীতের রাতে শরীর বেয়ে ঘাম ঝরছে ভয়ে। প্রায় 10 মিনিট হাঁটার পর দূরে একটা আলোর বিন্দু দেখতে পেলাম। মনে হলো যেন কোনো একটা চায়ের দোকান বা ওই জাতীয় কিছু হবে। ওই দেখ, আলো দেখা যাচ্ছে। আমি হাঁপাতে হাঁপাতে সৌরভকে বললাম। সৌরভ সেদিকে তাকিয়ে বলল, যাক, বাঁচা গেল, চল তাড়াতাড়ি চল।
আলোটা লক্ষ্য করে আমরা আরও দ্রুত পা চালালাম। কাছে গিয়ে দেখলাম এটা একটা পুরনো রেল লাইন, আর তার পাশেই একটা ছোট টিনের ছাউনি দিয়ে ঘেরা একটা ছোট্ট দোকান। দোকানের সামনে একটা টিমটিমে বাল্ব জ্বলছে। দোকানের ভেতর একজন বয়স্ক লোক উনুনে কিছু একটা গরম করছিলেন। তার পাশে একটা বেঞ্চে আরও দুজন লোক বসে চা খাচ্ছিল। এই নির্জন জায়গায় একটা দোকান খোলা আছে দেখে আমরা যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আমার বাইকটা দোকানের সামনে দাঁড় করিয়ে ভেতরে আমরা দুইজনে ঢুকে পড়লাম। বয়স্ক দোকানদার আমাদের দিকে তাকালেন। তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব। দাদু, এখানে কাছাকাছি কোনো পেট্রোল পাম্প হবে? আমি জিজ্ঞাসা করলাম। লোকটা আমাদের আপাত মস্তক একবার ধীরে ধীরে দেখে বলল, এত রাতে সব বন্ধ, এখন আর কোথাও পাবেন না। তার উত্তর শুনে আমাদের দুজনেরই মুখ শুকিয়ে গেল। বেঞ্চে বসে থাকা লোক দুইজনের একজন আমাদের দিকে তাকিয়ে বলল, কোথা থেকে আসা হচ্ছে ভাই? পাশের গ্রাম থেকে ফিরছিলাম, বাইকের তেল শেষ হয়ে গেল। সৌরভ উত্তরটা দিল। ও, তাহলে তো বিপদে পড়েছেন। এই রাস্তায় রাতের বেলায় গাড়ি ঘোড়া তেমন চলে না, অন্য লোকটি বলল। আমরা কি করব ভাবছিলাম, এমন সময় দোকানদার বললেন, আজ রাতটা আমার এখানেই থেকে যাও, সকালে যা ব্যবস্থা করা যাবে। এই প্রস্তাবটা শুনে আমরা যেন হাতে স্বর্গ পেলাম। কিন্তু আপনার তো অসুবিধা হবে, আমি ইতস্ত করে বললাম। অসুবিধা আর কি, আমার এই ভাঙা দোকানের এক কোণে শুয়ে থেকো। এই জঙ্গলে রাত কাটানোর চেয়ে তো ভালো, তাই না? লোকটা এই জঙ্গলে রাত কাটানোর চেয়ে তো অনেক ভালো, তাই না? লোকটা একটা মাটির কাপে আমাদের দিকে চা দিয়ে এগিয়ে বলল। আমরা কৃতজ্ঞতার সাথে চায়ে চুমুক দিলাম। চায়ের উষ্ণতা আমাদের শরীরে ছড়িয়ে পড়তেই যেন কিছুটা স্বস্তি পেলাম। দোকানের বাইরে ঘন কুয়াশা আরো ঘন হচ্ছিল। মাঝে মাঝে দূর থেকে ট্রেনের হুইসেলের মতো একটা শব্দ ভেসে আসছিল, কিন্তু সেটা কেমন যেন অদ্ভুত আর ভৌতিক শোনালো। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদু, এই লাইন দিয়ে কি এখনো ট্রেন চলে? আমার প্রশ্ন শুনেই লোকটার মুখে ভাব পাল্টে গেল। বেঞ্চে বসে থাকা লোক দুইজনও কেমন যেন একে অপরের দিকে তাকালো। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো পুরো দোকানে। কিছুক্ষণ পর দোকানি খুব নিচু গলায় বললেন, না, এই লাইনটা বহু বছর ধরে বন্ধ। দোকানদারের উত্তরটা শোনার পর আমাদের বুকের ভেতরটা কেমন যেন সেট করে উঠল। বন্ধ লাইন? তাহলে একটু আগে যে ট্রেনের হুইসেলের মতো শব্দটা পেলাম, ওটা কি ছিল? আমি সৌরভের দিকে তাকালাম। ওর চোখেও স্পষ্ট বিভ্রান্তি আর চাপা ভয়। দোকানদারের ভেতরের আবহাওয়াটা হঠাৎ করেই যেন আরো ভারী শীতল হয়েও গেল। উনুনের আগুনটা দপ করে একবার জ্বলে উঠেই প্রায় নিভে গেল, আর সেই ম্রিয়মাণ আলোয় বয়স্ক দোকানির মুখটা আরো রহস্যময় আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। বেঞ্চে বসে থাকা লোক দুটো মাথা নিচু করে নিজেদের চায়ের কাপের দিকে তাকিয়ে আছে, যেন তারা আমাদের এই কথোপকথন শুনতেই চায় না। বন্ধ লাইন? সৌরভ অবিশ্বাসের সুরে আবার জিজ্ঞেস করল, কিন্তু আমরা যে একটু আগেই হুইসেলের শব্দ পেলাম। সৌরভের কথা শেষ হতেই বেঞ্চে বসে থাকা একজন লোক, যার মুখে খোঁচা খোঁচা দাড়ি আর পরনে একটা ময়লা চাদর, আমাদের দিকে না তাকিয়েই বলে উঠল, মাঝে মাঝে শোনা যায় পুরনো রেল লাইনের পুরনো স্মৃতি বাতাসে ভেসে বেড়ায়। লোকটার গলার স্বরটা কেমন যেন অস্বাভাবিক রকমের মনে হলো। অন্য লোকটা যে এতক্ষণ চুপ করেছিল, সে এবার মুখ খুলল। তার গলার স্বর আরো গভীর। এই লাইনের সাথে অনেক অভিশাপ জড়িয়ে আছে ভাই, না শোনাই ভালো। তাদের এই হেয়ালিপূর্ণ কথাবার্তা আমাদের ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। আমি আর সৌরভ একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনেরই মনে তখন একটাই প্রশ্ন, কোথায় এসে ফেসে গেলাম আমরা? এই লোকগুলো কারা, যারা এই নির্জন বন্ধ হয়ে যাওয়া রেল লাইনের পাশে? এদের এই অদ্ভুত আচরণই বা কেন?
দোকানদার দাদু এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। তিনি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যখন এসেই পড়েছ তখন আর কি করা? বাইরে যা কুয়াশা আর ঠান্ডা, এই এত রাতে বের হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। চুপচাপ রাতটা এখানে কাটিয়ে দাও। সকালে উঠে যে যার পথে চলে যেও। আর হ্যাঁ, মাঝরাতে যদি কোনো শব্দ পাও বা কোনো চিৎকার কান্নার শব্দ পাও, দোকান থেকে বের হয়ো না। যা দেখবে, যা শুনবে সব মুখ বুজে সহ্য করবে। এটা আমাদের জন্যই ভালো হবে। এই কথাটা শোনার পর আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমরা সাধারণ কোনো জায়গায় আসিনি। এজন্য এক সাক্ষাৎ বিভীষিকার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু আমাদের আর কিছুই করার ছিল না। বাইরে বেরোনোর কথা ভাবতেই গা শিউরে উঠছে। আমরা মাথা নেড়ে সম্মতি জানালাম। রাত বাড়তে লাগলো। দোকানের টিমটিমে আলোটা নিভিয়ে দিয়ে দোকানি একটা হারিকেন জ্বালিয়ে দিল। সেই হারিকেনের কাপা কাপা আলো আধারিতে দোকানের ভেতরের পরিবেশটা আরো ভৌতিক হয়ে উঠল। বেঞ্চে বসা লোক দুটো কখন যে নিঃশব্দে উঠে দোকানের এক কোণে রাখা দুটো কম্বল টেনে শুয়ে পড়েছে তা আমরা টেরই পাইনি। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা এই পরিস্থিতির সাথে ভীষণভাবে অভ্যস্ত। দোকানদার আমাদের দিকে দুটো ছেঁড়া পুরনো কম্বল এগিয়ে দিয়ে বললেন, ওই কোণাটায় গিয়ে শুয়ে পড়ো, আর কোনো কথা বলো না। আমরা ভয়ে ভয়ে কম্বল দুটো নিয়ে দোকানের অন্য এক কোণে গিয়ে বসলাম। শোয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসার কোনো প্রশ্নই ওঠে না। কান দুটো সজাগ হয়ে রইল বাইরের যে কোনো শব্দের জন্য। সৌরভ আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার কিন্তু একদম ভালো লাগছে না রে অভিক। মনে হচ্ছে বড় কোনো বিপদে পড়েছি আমরা। আমি ওর পিঠে হাত রেখে বললাম, চুপ থাক, যা হওয়ার হবে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা কর। সময় যেন আর কাটতেই চাইছে না। বাইরে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে হারিকেনের আলো দোকানের টিনের দেওয়ালের বাইরে 1 ইঞ্চিও যেতে পারছে না। চারপাশে একেবারে কবরের মতো নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে আবার সেই শব্দটা ভেসে এলো, সেই ট্রেনের হুইসেল। কিন্তু এবার শব্দটা অনেক কাছ থেকে আসছে। মনে হচ্ছে ট্রেনটা যেন এই দোকানের পাশ দিয়েই যাচ্ছে। তার সাথে সাথে যোগ হয়েছে রেল লাইনের উপর দিয়ে চাকা চলার তীব্র ঘর্ষণজনিত একটা ক্যাচক্যাচ শব্দ। আমি আর সৌরভ ভয়ে একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনেরই শরীর ঠক ঠক করে কাঁপছে। শব্দটা ক্রমশ বেড়ে চলেছে। মনে হচ্ছে যেন একটা আস্ত ট্রেন প্রচণ্ড গতিতে আমাদের দিকে ছুটে আসছে। আমরা চোখ বন্ধ করে ফেললাম। একটা তীব্র আলো যেন দোকানের টিনের চাল ভেদ করে ভেতরে প্রবেশ করলো। তার সাথে বিকট একটা শব্দ, যেন প্রচণ্ড জোরে কিছু একটা আছড়ে পড়ল। একটা ধাতব সংঘর্ষের ঝনঝন আওয়াজ, মানুষের আর্তনাদ, চিৎকার, কান্নার রোল সবকিছুই মিলেমিশে একাকার হয়ে গেল। মনে হচ্ছিল যেন একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটছে ঠিক আমাদের চোখের সামনেই এই মুহূর্তে। আমরা ভয়ে চিৎকার করতে গিয়েও করতে পারলাম না। গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন আমাদের গলা টিপে ধরেছে। কয়েক মুহূর্ত ধরে এই নারকীয় পরিস্থিতি চলার পর হঠাৎ করেই সবকিছু আবার আগের মতো শান্ত নিস্তব্ধ হয়ে গেল। সেই ট্রেন, সেই আলো, সেই চিৎকার সবকিছুই যেন এক মুহূর্তেই উড়ে গেল। আমরা চোখ খুলতে সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর যখন বুঝলাম আর কোনো শব্দ নেই, তখন আমি আস্তে আস্তে চোখ খুললাম। হারিকেনের আলোটা তখনও একইভাবে জ্বলছে। দোকানদার দাদু তার জায়গায় স্থির হয়ে বসে আছেন। তার চোখে কোনো ভাবান্তর নেই। অন্য দুটো লোক কম্বল মুড়ি দিয়ে একইভাবে শুয়ে আছে, যেন কিছুই হয়নি। আমি কাঁপা কাঁপা গলায় দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এটা কি ছিল? দোকানদার আমাদের দিকে না তাকিয়েই শান্ত শীতল গলায় উত্তর দিলেন, বলেছিলাম না, যা শুনবে,
যা দেখবে মুখ বুজে থাকবে, বের হওয়ার চেষ্টা করবে না। তার এই নির্লিপ্ত আচরণ আমাদের ভয়টাকে আরও বাড়িয়ে দিল। সৌরভ ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে ফিসফিস করে বলল, ওরা কারা ছিল? এতগুলো মানুষের চিৎকার। ওর কথা শেষ হওয়ার আগেই দোকানের বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। খসখস, মনে হচ্ছে যেন কেউ বা কিছু একটা দোকানের চারপাশে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এটা সাধারণ কোনো হাঁটার শব্দ নয়, এ যেন কোনো ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ। আমরা চুপ করে শুয়ে রইলাম। শব্দটা ক্রমশ দোকানের দরজার দিকে এগিয়ে আসছে। দরজার নিচে টিনের ফাঁক দিয়ে আমরা বাইরের আবছা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই দরজায় ঠক ঠক করে কেউ টোকা দিল। একবার, দুবার, তিনবার। আমাদের দুজনের ওই হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে। এই নির্জন অভিশপ্ত জায়গায় এত মাঝরাতে কে দরজায় টোকা দিতে পারে? দোকানদার দাদু আমাদের দিকে তাকিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বোঝা যাচ্ছে তিনিও ভয় পেয়েছেন। টোকার শব্দ থেমে গেল, কিন্তু তার বদলে শুরু হলো এক করুণ কান্নার আওয়াজ। একটা নারী কণ্ঠের কান্না। কান্নার সাথে সাথে সে ভাঙা ভাঙা গলায় কিছু বলার চেষ্টা করছে। আমার মাথাটা কেউ খুঁজে দাও, আমি দেখতে পাচ্ছি না। সেই আর্তনাদ আর কান্নার শব্দ শুনে আমাদের শরীরের রক্ত জল হয়ে গেল। সৌরভ ভয়ে আমার হাতটা খামচে ধরল। তার নখ আমার চামড়ায় বসে যাচ্ছে, কিন্তু সেই যন্ত্রণা অনুভব করার মতো অবস্থাতেও আমি নেই। নারী কণ্ঠের কান্নার সাথে সাথে আরও কয়েকটা কণ্ঠস্বর যোগ হলো। পুরুষ, নারী, শিশুর কান্নার রোল। সবাই যেন একই কথা বলছে, আমাদের মাথাটা খুঁজে দাও, আমরা কোথায়? হঠাৎ করেই দোকানের টিনের চালে ধূপধাপ করে কয়েকটি ভারী জিনিস পড়ার শব্দ হলো। মনে হলো যেন কেউ উপর থেকে বড় বড় পাথর ছুঁড়ে মারছে। তারপর শুরু হলো চাল আঁচড়ানোর শব্দ। তীক্ষ্ণ নখের আঁচড়ে টিনের চালে ভয়ঙ্কর এক শব্দ তৈরি হচ্ছে। মনে হচ্ছে ওরা যেন চাল ছিঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে আছি। দোকানদার দাদু হারিকেনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তার হাত কাঁপছে। তিনি বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ার মতো পড়ছেন। বেঞ্চে শুয়ে থাকা লোক দুটোও উঠে বসেছে। তাদের চোখ মুখেও তীব্র আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে দোকানের পেছনের ছোট জানালার কাঁচটা সশব্দে ভেঙে পড়ল। আর সেই ভাঙা কাচের ফাঁক দিয়ে আমরা যা দেখলাম তাতে আমাদের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মধ্যে কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের শরীর আছে, কিন্তু কারো মাথা নেই। সেই মাথাবিহীন শরীরগুলো হাত বাড়িয়ে জানালার দিকে এগিয়ে আসছে। ভাঙা জানালার ওপাশে যে দৃশ্য আমরা দেখলাম তা ভাষায় বর্ণনা করার মতো নয়। মানুষের কল্পনা যত দূর যেতে পারে এ যেন তার চেয়েও অতীত। কুয়াশা আর অন্ধকারের মধ্যে মিশে থাকা কয়েকটি অবয়ব। তাদের পরনে ছেঁড়া পুরনো দিনের পোশাক, রক্ত আর কাদায় মাখামাখি। কিন্তু যা দেখে আমাদের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল তা হলো তাদের কারোরই শরীরে মাথা নেই। কাঁধের উপরটা মসৃণভাবে কাটা, যেন ধারালো কিছু দিয়ে এক কূপে নামিয়ে দেওয়া হয়েছে। অথচ সেই মাথাবিহীন শরীরগুলো জীবন্ত। তারা হাত নাড়ছে, নড়াচড়া করছে এবং সেই ভাঙা জানালার দিকে এগিয়ে আসছে। তাদের বুকের মধ্যে অনেকগুলো চোখ। সেই চোখগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে মিটমিট করছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, তারা ভেতরে আসতে চায়। সৌরভ আমার হাতটা এমনভাবে চেপে ধরেছে যে আমার আঙুলগুলো অসাড় হয়ে গেছে। ওর মুখ থেকে একটা গোঙানির মতো শব্দ বের হচ্ছে, কিন্তু ভয়ে তার স্বর ফুটছে না। আমার নিজের অবস্থাও অনেক খারাপ। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা থেমে গিয়ে আবার চলতে শুরু করেছে, কিন্তু প্রতিটা স্পন্দন যেন বুকের ভেতর হাতুড়ি
দিয়ে ঘা মারছে। দোকানি দাদু হারিকেনটা উঁচু করে ধরে বিকৃত মুখে বিড়বিড় করে চলেছেন। তার কপালে জমে থাকা ঘামের ধারা গাল বেয়ে চিবুকে এসে জমা হচ্ছে। বেঞ্চে বসা লোক দুটো ভয়ে কাঁপতে কাঁপতে দোকানের একেবারে ভেতরের কোনায় গিয়ে জড়সড় হয়ে বসেছে। তাদের একজন ফিসফিস করে বলছে, এসে গেছে, ওরা এসে গেছে, আজ আর আমাদের রক্ষা নেই। সেই মাথাবিহীন অবয়বগুলোর মধ্যে একটি তার লম্বা শীর্ণ হাতটা জানালার ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। তার লক্ষ্য যেন আমাদের দিকেই। হাতটা শূন্যে এমনভাবে এদিক ওদিক ঘুরছে যেন কিছু একটা খুঁজছে। ঠিক তখনই দোকানের দরজায় আবার সেই ভয়ঙ্কর আঁচড়ের শব্দ শুরু হলো। এবার আরও তীব্র এবং অনেক জোরে শব্দটা হচ্ছে। মনে হচ্ছে যেন একদল ক্ষুধার্ত হায়না তাদের শিকারকে সামনে পেয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। এরই মধ্যে সেই নারী কণ্ঠের কান্না আর আওয়াজ আরও তীব্র হয়ে কানে ভেসে আসছে। আমার মাথাটা শুধু একবারের জন্য দাও, আমার ছোট্ট খোকাকে আমি দেখব। এই কথাগুলো কোনো মুখ থেকে আসছে না, আসছে যেন সরাসরি বাতাস থেকে, আমাদের মস্তিষ্কের ভেতরে। এই উপলব্ধিটা ভয়ের চেয়েও বেশি কিছু। এটা শরীরকে অবশ করে দেওয়ার মতো একটা অনুভূতি। দোকানি দাদু হঠাৎ চিৎকার করে উঠলেন, খবরদার, কেউ ওদের দিকে তাকাবি না, চোখ বন্ধ কর, সবাই চোখ বন্ধ কর। তার চিৎকার আমরা যেন সম্বিত ফিরে পেলাম। আমি আর সৌরভ প্রায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু চোখ বন্ধ করলেই কি মুক্তি আছে? সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই মাথাবিহীন শরীরগুলো, সেই শূন্যে ভাসমান হাত, সব কিছুই যেন চোখের পাতায় স্থায়ীভাবে আঁকা হয়ে গেছে। আর সেই শব্দগুলো, ট্রেনের বিকট আওয়াজ, মানুষের আর্তনাদ, আর সেই হাড় হিম করা শব্দ, সব কিছুই যেন কানের ভেতর দিয়ে সরাসরি মগজে আঘাত করছে। হঠাৎ করেই আমার মনে হলো আমার কাঁধে কেউ যেন হাত রেখেছে, একটা বরফ শীতল ভেজা হাত। আমি ভয়ে জমে গেলাম, চোখ খোলার সাহস পেলাম না। আমি জানি এটা সৌরভ নয়। সৌরভ আমার পাশেই বসে আছে, তার নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছি। তাহলে এটা কে? সেই মাথাবিহীনদের কেউ কি ভেতরে ঢুকে পড়েছে? আমার কানের কাছে একটা ফিসফিসানি শব্দ শুনতে পেলাম। কোনো নারী বা পুরুষের কণ্ঠ নয়, এজন্য অনেকগুলো কণ্ঠের একটা সম্মিলিত প্রতিধ্বনি। আমাদের সাথে চল, এই যন্ত্রণা একা আর সহ্য হয় না। এই কথা শোনার সাথে সাথেই আমাদের সমস্ত শরীর জুড়ে যেন একটা বৈদ্যুতিক শক খেয়ে গেল। আমি আর সহ্য করতে না পেরে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠলাম। আমার চিৎকারের সাথে সাথেই সৌরভ চিৎকার করে উঠল। আমাদের সম্মিলিত চিৎকারে দোকানের ভেতর নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না। এক সময় মনে হলো বাইরের সমস্ত শব্দ ধীরে ধীরে কমে আসছে। ট্রেনের আওয়াজ, চিৎকার, কান্নার রোল, আঁচড়ের শব্দ, সব কিছুই যেন দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে। এক সময় চারপাশ আবার আগের মতো নিস্তব্ধতায় ঢেকে গেল। আমি খুব সাবধানে ভয়ে ভয়ে এক চোখ খুললাম। হারিকেনের আলোটা তখনও জ্বলছে। তেল প্রায় শেষের দিকে, শিখাটা তখনও কাঁপছে। দোকানদার দাদু মাটিতে বসে হাঁপাচ্ছেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে। অন্য লোক দুটোও ভয়ে সাদা হয়ে গেছে। দোকানের ভেতরের আর কেউ নেই। ভাঙা জানালা দিয়ে শুধু ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমার কাঁধে কোনো হাতের স্পর্শ নেই। আমি পাশে তাকিয়েছিলাম। সৌরভ চোখ বন্ধ করে কাঁপছে। আমি ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, সৌরভ, সৌরভ। সব থেমে গেছে। ও আস্তে আস্তে চোখ খুলল। ওর চোখ মুখে রাজ্যের আতঙ্ক। আমরা দুজনেই কিছুক্ষণ বোবার মতো বসে রইলাম। তারপর দোকানদার দাদুর দিকে তাকালাম। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বললেন, আজকের মতো বেঁচে গেলে, কিন্তু এই রাতের কথা যদি কাউকে বলতে যাও তবে ওরা তোমাদেরকে খুঁজে বের করবে, যেখানেই তোমরা থাকো না কেন। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, ওরা কারা? কি হয়েছিল এখানে? দোকানি হারিকেনের শিখার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন,
আজ থেকে প্রায় 50 বছর আগে ঠিক এই জায়গায় একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ঘন কুয়াশার কারণে লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছিল রাতের শেষ ট্রেনটা। কামরাগুলো ছিটকে পড়েছিল এদিক ওদিক, বহু মানুষ মারা গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ট্রেনের চাকা আর ভাঙা কামরার চাপে অনেকের শরীর মাথা থেকে আলাদা হয়ে গিয়েছিল। উদ্ধারকারী দল যখন আসে তারা অনেকগুলো মাথাবিহীন শরীর উদ্ধার করে, কিন্তু সবগুলো মাথা খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই এই জায়গাটা অনেকটাই অভিশপ্ত। বেঞ্চের একজন লোক যোগ করল, তারা যেদিন মারা গিয়েছিল তাদের অতৃপ্ত আত্মারা আজও তাদের হারানো মাথা খুঁজে বেড়ায়। প্রতি অমাবস্যা আর পূর্ণিমার রাতে অথবা যেদিন কুয়াশা খুব ঘন থাকে সেদিন তারা বেরিয়ে আসে। তাদের বিশ্বাস অন্য কোনো জীবন্ত মানুষের মাথা পেলেই হয়তো তারা তাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে। তার কথা শুনে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আজ রাতে আমরা কাদের পাল্লায় পড়েছিলাম। তারা শুধু তাদের হারানো দেহাংশই খুঁজছিল না, তারা খুঁজছিল নতুন শিকার, তাদের নতুন সঙ্গী। দোকানি আমাদের দিকে তাকিয়ে বললেন, আমি এই লাইনের পাহারাদার ছিলাম। দুর্ঘটনার পর চাকরি চলে যায়, কিন্তু আমার পরিবারও ওই ট্রেনেই ছিল। আমি তাদের এখানেই হারিয়েছি। তাই এই জায়গা ছেড়ে আমি যেতে পারিনি। ওদের শান্ত রাখার জন্য এই দোকানটা দিয়ে বসে আছি। যারা এই রাতে বিপদে পড়ে এখানে আসে তাদের বাঁচানোই আমার কাজ। আর এই দুইজন, উনি কোনায় বসা লোক দুটোর দিকে দেখিয়ে দিলেন, ওরাও এক রাতে তোমাদের মতোই এখানে এসে ফেঁসে গিয়েছিল। তারপর থেকে আর এই জায়গার মায়া কাটাতে পারেনি ওরা এখন আমার মতোই এক অভিশপ্ত জায়গার অংশ। কথাগুলো শুনতে শুনতে ভোরের আলো ফুটতে শুরু করলো। কুয়াশা ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশের লেশমাত্র নেই। রেল লাইনের ওপর ভোরের নরম আলো এসে পড়েছে। চারপাশ শান্ত, স্তব্ধ আর স্নিগ্ধ। কিন্তু আমাদের মনের ভেতর যে ভয় বয়ে গেছে তা হয়তো কোনোদিনও শান্ত হবে না। দোকানি আমাদের জন্য পেট্রোলের ব্যবস্থা করে দিলেন। আমরা যখন বাইক স্টার্ট দিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হলাম তখন তিনি শেষবারের মতো আমাদের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি। তিনি শান্ত গলায় বললেন, মনে রেখো, যা দেখেছো তা স্বপ্ন ভেবে ভুলে যেও না, কারণ কিছু স্মৃতি তারা করে ফেলে। আর সেই মাথাবিহীন শরীরগুলো তারা কিন্তু খুব ভালো মনে রাখতে পারে কাদের মুখ তারা শেষবার দেখেছিল। তার শেষ কথাটা আমাদের শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। বাইক ঘুরিয়ে যত দ্রুত সম্ভব সেই অভিশপ্ত জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। এই ছিল ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই আপনাদের সাথে অথবা আপনার জানা কেউ পরিচিত মানুষের সাথে ঘটে যাওয়া ভয়ের সত্যি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার কাছে পাঠানোর ঠিকানা। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে mehdi4050@gmail.com, which is MAHADE4050@gmail.com। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।